সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রুবায়েত ফেরদৌস। রুবায়েত, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আজকের কাগজে যেটা দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে মহানগর কমিটি নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব, স্কুল বাস সার্ভিস সুন্দর উদ্যোগের বেহাল দশা। বাংলাদেশ প্রতিদিন নতুন সমীকরণের রাজনীতি, এবার সোনালী ব্যাংকের সার্ভার হ্যাক করে 2 কোটি টাকা লুট। মানবজমিন অনলাইন হ্যাক করে সোনালী ব্যাংকের 2 কোটি টাকা লুট, গর্ত থেকে কীভাবে বেরিয়ে এলো এরা। আমাদের সময় আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগের পরাজয়, সরকারকে না বলেছে জনগণ। যায় দিন, রানা প্লাজা ধসের 10 মাস কেউ কথা রাখেনি, বিপর্যয় ঠেকাতে আওয়ামী লীগের নতুন কৌশল। মানব কণ্ঠ, আবারও নানান প্রস্তুতি দুই দলের, সামুদ্রিক সম্পদ ব্যবহারে সমন্বিত উদ্যোগ। নয়া দিগন্ত আসছে বিশাল ঘাটতি বাজেট, উপজেলা নির্বাচন শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রার্থীদের প্রতারণা। ভোরের কাগজ, দ্বিতীয় পর্যায়ে ভোটযুদ্ধে কোমর বেঁধেছে দুদল, জঙ্গিবাদ দমনের প্রধান চ্যালেঞ্জ। দিনকাল, সরকারের প্রতি গণ অনাস্থা, উপজেলা নির্বাচনে পরাজিত হয়ে বেপরোয়া সরকার, রিজভী। অর্থনীতি প্রতিদিন, শান্তিনগর মাওয়া সড়কে ফ্লাইওভার, তারল্য পুঁজি থাকার পরও বিনিয়োগ চাঞ্চল্য নেই কেন। বণিক বার্তা, বিটিসিএল এর গ্রাহক ক্রমিক কমছে, ব্যাংকের অস্বস্তি বাড়াচ্ছে অফশোর ব্যাংকিং। সংগ্রাম, কালাদান প্রকল্প নিয়ে ভিত্তিহীন প্রচারণা, চাপ সৃষ্টির কৌশল, ভোটাররা সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। আলোকিত বাংলাদেশ, হামলা ভাঙচুর লুটপাট, শেষ মেট্রো শনির দশা। বর্তমান, সনদ প্রতারণায় জোট, প্রমাণ হলে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব, খালেদার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, $2.5 lakh looted from Sonali Bank through hacking. New Nation Bank against K planner held by RAB. National Express, government moved to address RMG makers reservations on some standards. এই সমস্ত খবরের পাশাপাশি যে সমস্ত খবর গত 2 দিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা আসছে সেটা হচ্ছে অপহরণ হচ্ছে, গুম হচ্ছে, বন্দুকযুদ্ধ হচ্ছে, নিখোঁজ হচ্ছে। এ নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে সমাজে। জি না, আমরা অনেকগুলো কাগজেই দেখেছি, এবং আরো এর বাইরে যেটা বলা হচ্ছে সব খবর তো কাগজে আসে না। মানে প্রতিদিন কোথাও না কোথাও মানুষ নিখোঁজ হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কেউ আবার বন্দুক যুদ্ধ কোট আনকোট হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো এটা বলা হচ্ছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আগের যে কোনো সময়ের চেয়ে আসলে বেড়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের এইবার নির্বাচনের যে ইশতেহার, সেই এটাতে কিন্তু এই সম্পর্কে কোনো বক্তব্যই ছিল না। সো এটি একটা ভয়ের বিষয় এই কারণে, পুরো পৃথিবী জুড়ে বলা হচ্ছে যে গণতান্ত্রিক সিস্টেম যদি কাজ করতে হয় তাহলে সরকারের ক্ষমতাকে লিমিট করতে হবে, এবং সরকারের যে ক্ষমতা থাকে সেটাকে চেক অ্যান্ড ব্যালেন্স যদি না থাকে, একটা তো ডেমোক্রেসি সেই অর্থে আমাদের ছিল না। একটা ফর্মাল ডেমোক্রেসি ছিল যেখানে আমরা দেখতাম যে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, ইশতেহারের দাবিগুলো ঠিক পূরণ হচ্ছে না। এটা ইলেকটোরাল ডেমোক্রেসি আমরা বলি। তো ইলেকটোরাল ডেমোক্রেসির জায়গা থেকেও একটা ইলেকটোরাল অটোক্রেসি তৈরি হচ্ছে, কারণ সেই অর্থে কোনো বিরোধী দল নাই। বিরোধী দল যদি থাকে তাহলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়, এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তৈরি হয়। সেটা কিন্তু মাঠে নাই আসলে। একটা পাতানো, যেটা সামরিক শাসকরা তাদের একটা তথাকথিত নির্বাচনের মধ্য দিয়ে একটা বশংবদ বিরোধী দল বানাতেন, সেই রকম একটা বিরোধী দলদের সংসদ চলছে। তো সেখানে ভয়টা হচ্ছে যে ইলেকটোরাল ডেমোক্রেসি থেকে একটা ইলেকটোরাল অটোক্রেসি, এবং সেখান থেকে অথরিটারিয়ান গভর্নমেন্ট, একটা কর্তৃত্ববাদী সরকার তৈরি হতে পারে, এবং তার পরের ধাপ হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকার। মানে সেই প্রসেসটা কিন্তু সেই রকম, যদি এখনই যদি এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স না দেওয়া যায়, যদি সরকারের ক্ষমতাকে লিমিট করা না যায়, তাহলে কিন্তু পরিণতিটা আখেরে কারোর জন্যই ভালো হবে না। এটা কি করে সম্ভব? সেটা এটা খুবই দরকার, না হলে গণতন্ত্র এখানে টিকবে না। এটা একদলীয় শাসনের দিকে রাষ্ট্র চলে যাবে। সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের মতো এত বড় পুরনো একটা দল তারাও নিশ্চয়ই চায় না। এটা তাদের জন্য কিন্তু বুমেরাং হবে। আজকে বন্দুক যুদ্ধে, ক্রস ফায়ারে সকল যাদেরকে নিখোঁজ করা হচ্ছে, মারা হচ্ছে, এই ক্ষমতা যদি চেঞ্জ হয়, যদি পরিবর্তিত হয়, যদি অন্য দল যারা ক্ষমতা আসা আকাঙ্ক্ষা করছে তারা যদি আসে, তারা কিন্তু এটা জিওমেট্রিক হারে তার শোধটা নিবে। তো সেটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা দিকে যেতে পারে। এবং জনবিস্ফোরণ যে কেমন হয়, আমরা দেশের খবরগুলো পড়েছি। আজকে যে আন্তর্জাতিক খবর আছে আপনি জানেন, ইউক্রেনের প্রেসিডেন্ট কিন্তু পালিয়ে তার যে প্রতিবেশী রাষ্ট্র রাশিয়া যে তাকে সাপোর্ট দিয়েছে, তোমাকে আমরা আশ্রয় দিব, ব্যক্তি প্রেসিডেন্টকে, কিন্তু রাষ্ট্রের অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে, সে রাশিয়ান সীমান্তের একটা জায়গায় গিয়ে লুকিয়ে আছে। তো জনবিস্ফোরণ যখন হয়, গণবিস্ফোরণ হয়, এইটাকে আগে থেকে পড়তে পারতে হয়। এটাকে যদি রিড করা না যায় এবং সেই অনুযায়ী আলোচনা না করে, তাহলে পরিণতি কিন্তু কারোর জন্য আসলে ভালো হয় না। সেইটি একটা শিক্ষণীয় বিষয়। এবং আমরা উপজেলা নির্বাচনে দেখেছেন এক ধরনের, কিন্তু আমরা দেখেছি যে বিএনপি যে হারে
তাদের যদিও নির্বাচনটা ওইভাবে দলীয় হওয়া উচিত ছিল না, কিন্তু হয়ে গেছে আসলে। বিএনপি সমর্থিতরা যে পেয়েছে এবং জামাত নিয়ে যে কথা হচ্ছে, জামাতও কিন্তু অনেক আসনগুলো পেয়েছে। কাজে বিএনপি জামাত জোট যোগ করলে ফলাফলটা কিন্তু আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি ভালো করেছে। এবং তারা দাবি করছে যদি পুলিশ সিলমারা থেকে শুরু করে যেগুলো মিডিয়াতে দেখানো হয়েছে সেগুলো যদি না হতো তাহলে আওয়ামী লীগের ফলাফলটা অনেক ভালো হতো। তো আরো কতগুলো উপজেলা নির্বাচন আছে, সেটার মধ্য দিয়ে আমি জানি এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স আবার হতেও পারে, যে কেন্দ্রীয়ভাবে হয়তো আওয়ামী লীগ 153টা নির্বাচন হয়নি, তারা আছে সরকারে, আবার মাঠ পর্যায়ে যদি বিএনপির এক ধরনের আধিপত্য থাকে, যে তাদের কন্ট্রোলে থাকে, এর মধ্যে তো মানে চেক অ্যান্ড ব্যালেন্সটা খুবই দরকার। এটা আওয়ামী লীগের জন্য দরকার, সরকারের জন্য দরকার। না হলে আমি যেটা বললাম যে ইলেকট্রাল ডেমোক্রেসি থেকে একটা অথরিটারিয়ান এবং ফ্যাসিস্ট সরকার হয়ে যেতে পারে, সেই আশঙ্কাটাকেই মোকাবেলা করার জন্য এটা খুব দরকার হয়। ভয় হয় যদি পরবর্তী যে ফেজে উপজেলা নির্বাচন হবে সেইখানে যদি আরো এই ধরনের পুলিশ থেকে শুরু করে সবাই যদি এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর বিপদের কথা। কিংবা কেউ কেউ এরকমও বলছেন নির্বাচন এইদিকে গেলে কোনো একটা রিট করে এই নির্বাচনটাকে আবার বন্ধ করে দেওয়া হয় কিনা, সেই রকম একটা জায়গা। কারণ আমরা জানি স্থানীয় সরকার নির্বাচনগুলোকে মূলত সামরিক শাসকরা ব্যবহার করতেন মানুষের আন্দোলন সংগ্রামগুলোকে মুখ ফিরিয়ে তৃণমূলে একটা ভোটের হাওয়া তৈরি করার জন্য। এই প্রথম আপনি দেখেছেন যে আওয়ামী লীগের মতো দল, আমরা যাকে বলতে পারি এখন যে অবস্থায়, যে এক ধরনের গণতান্ত্রিক চেতনা হয়তো বিশ্বাস তারা করে, তারা কিন্তু এই নির্বাচনে অতটা দাবি ছিল না এবং একদম দিন শেষ তার পরের দিনই তারা দিয়ে দিচ্ছে, মানে মেঘ না যেতে জলের মতো তারা নির্বাচন দিয়ে দিচ্ছে, যেন এই জাতীয় রাজনীতির ইস্যুগুলোকে স্থানীয় পর্যায়ে নিয়ে যেয়ে মানুষকে সেখানে ব্যস্ত রাখার জন্য। তো সেইখান থেকেও যদি মানুষকে আবার ফিরিয়ে নেওয়া হয়, কারণ মানুষ কিন্তু ভোট দিতে চায়, তাদের আকাঙ্ক্ষাটা মার খেয়েছে, 5 তারিখে নির্বাচন তারা ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। তো এই ভোটের আকাঙ্ক্ষাটাকে আসলে প্রশমিত হতে পারে এই উপজেলা নির্বাচনগুলোর মধ্য দিয়ে। এবং আমার মনে হয় যে উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যদি এক ধরনের শক্তি সঞ্চয় করতে পারে, এইটাও একটা জাতীয় রাজনীতির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে চেক এন্ড ব্যালেন্স করার মধ্য দিয়ে। এইটা একটা শুভ দিক। আর যে কোনো বলে আমরা যেটা মনে করি, আপনি যেটা বলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা আলোচনা করছি না, এটা হচ্ছে মানুষের মানবাধিকারের লঙ্ঘন। হিউম্যান রাইটস এর ডিক্লারেশন 1948 বলা হয়েছে যে প্রত্যেক মানুষের সে যত বড় অপরাধী হোক না কেন তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ তার থাকতেই হবে। এইটা তার বেসিক। এইটা কোনো আইন, এটা রাষ্ট্র সমাজ দেন, এটা জন্ম হলে প্রত্যেকটা মানুষ প্রত্যেক রাষ্ট্রে এটা পেয়ে থাকে। এবং আপনি জানেন আইনের আরেকটা স্পিরিট হচ্ছে যে রোমান এবং ব্রিটিশ আইনের যে উত্তরাধিকার বহন করি, সেখানে বলা হচ্ছে যে 10 জন অপরাধী আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাক, সেটা তত খারাপ না যদি একজন নিরপরাধ মানুষ শাস্তি পায়। তো সেটি ভয়ের ব্যাপার। হয়তো কিছু অপরাধীকে মারা হচ্ছে ক্রস ফায়ার, কিন্তু অনেক ইনোসেন্ট এর মধ্যে পড়ে যেতে পারে, সেটা কিন্তু ভয়ঙ্কর হবে। আপনি জানেন যে হুমায়ুন আহমেদ তার বিখ্যাত নাটকের মধ্য দিয়ে প্রশ্ন, বাঘের ভাইয়ের ফাঁসি হয়েছিল, কিন্তু বাঘের ভাই কি খুনটা করেছিলেন? এই প্যাচের মধ্যে যেন না পড়ে যায়, সেই কারণে এটা ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। এই ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একসঙ্গে চলবে আর আইন এবং আদালত চলবে, এই দুটো পাশাপাশি যেতে পারে না, এই দুটো কন্ট্রাডিক্টরি, এই দুটো স্ববিরোধী আসলে। এবং পুরো সভ্য সমাজ, এই সমাজে এসে যে বিচার ছাড়াই কাউকে মেরে ফেলা হবে, কাউকে তুলে নেওয়া হবে, কাউকে গুম করা হবে, এবং আমি বললাম এটা আওয়ামী লীগের জন্য বুমেরাং হতে পারে। কাজে সরকারের ভালোর জন্য এটি ইমিডিয়েটলি আসলে বন্ধ করা দরকার। এখানে আমি একটা শিরোনাম পড়ছিলাম, আপনি নিশ্চয়ই শুনেছেন সেটা। বাংলাদেশ প্রতিদিনে ওই সাবেক প্রধান বিচারপতি এবং খায়রুল হক বলছেন সংবিধান ও গণতন্ত্র থেকে দূরে সরে যাচ্ছি আমরা। ঠিকই আছে যে সংবিধান এবং গণতন্ত্র আসলে মানুষের জন্য। তো এখন তো মানুষের যে স্বাধীনতা, অস্তিত্ব, তার নিরাপদে বেঁচে থাকার যে জায়গাটা, সেইটা রাষ্ট্রের মধ্যে কিন্তু একটা ভয়াবহ রূপ দাঁড়িয়েছে। এবং আমরা একটা মিশেল ফুকো নামে একজন বিখ্যাত তাত্ত্বিক, তিনি বলেছেন দুটো বিষয় থাকে রাষ্ট্রের কিংবা সমাজের মধ্যে। একটা হচ্ছে আনবিয়ারেবল হেভিনেস, মানে রাষ্ট্রের মধ্যে এত বেশি খুন, অত্যাচার, নিপীড়ন, রিপ্রেশন থাকবে যে মানুষ এটা বিয়ার করতে পারে না, আনবিয়ারেবল হেভিনেস। সেই রকম একটা রাষ্ট্র যদি আমরা হয় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আবার পলিটিক্যাল দিক থেকে একটা বলা হচ্ছে আনবিয়ারেবল লাইটনেস, যে এত হালকা, কোনো অত্যাচার নাই, নিপীড়ন নাই, শোষণ নাই, সেরকম রাষ্ট্র নির্মাণ সম্ভব না। কাজে আনবিয়ারেবল হেভিনেস এর হেভিটাকে কমাতে হবে। আর যে লাইটনেসের জায়গাটা যে বলা হচ্ছে, আমরা বিএনপির দিক থেকে মনে কোনো আন্দোলন সংগ্রাম নাই, এই লাইটনেসও কিন্তু রাষ্ট্র সহ্য করতে পারছে না। একজন আমাদের বন্ধু মানস চৌধুরী খুব ভালো লিখেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে একটা শব্দ করার একটা ঝোঁক আছে। পথে শব্দ হয়, গাড়িতে শব্দ হয়, চিৎকার হয়, মিছিল হয়, মিটিং হয়, শব্দ থাকে আসলে। তিনি বলছেন পদার্থবিজ্ঞানের শব্দ হয়, আবার পলিটিক্যাল শব্দ হয়। এখন কিন্তু কোনো শব্দ পাচ্ছি না আমরা। একটা বিএনপির দিক থেকে রাজনৈতিক একটা নৈশব্দ কাজ করছে, বলা হচ্ছে সেটা আসলে এক ধরনের অস্বাভাবিকতা, একটা আনবিয়ারেবল লাইট নেই, সেটা আমরা আসলে বিয়ার করতে পারি না। এত নৈশব্দ আমরা নিতে পারি না, যতটা হেভি নিতে পারি না, আবার লাইটও নিতে পারি না। কাজে আমার যেটা মনে হচ্ছে এই নৈশব্দ ঠিক কোনো একটা মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস কিনা, যে একটা শক্তি সঞ্চয় করে নতুন ভাবে একটা কাগজে দেখলাম যে দুপক্ষ মুখোমুখি রণক্ষেত্র প্রস্তুত, এরকম একটা বক্তব্য এখানে আছে। কিন্তু আমার যেটা মনে হয় যে বিএনপির যে
সাংগঠনিক ভাবে যে বিএনপির দুর্বলতা, যেটা তাদের নেত্রী বলেইছেন যে দল গুছানোর ব্যাপারটা, তা আমার মনে হয় বিএনপি রাজপথে আন্দোলন শক্তি প্রয়োগ করে আওয়ামী লীগকে কাবু করতে পারবে না, কিংবা নির্বাচন আনতেও পারবে না। যেটা হবে আমার যেটা মনে হচ্ছে যে এইসব গুম, হত্যাকাণ্ড, অত্যাচার এর মধ্য দিয়ে, কিংবা করাপশন, দুর্নীতি, যেরকম পদ্মা সেতু, হলমার্ক এইসব হয়েছে, আজকেও দেখলাম অনেক জায়গায় এই ব্যাপারগুলো হচ্ছে, নানান ফর্মে ব্যাংক ডাকাতি হচ্ছে। সো আওয়ামী লীগের ভেতরেই একটা এন্টিথিসিস তৈরি হবে, আওয়ামী লীগের ভেতর থেকে আওয়ামী লীগকে নাকচ করার একটা শক্তি তৈরি হবে, এবং সেই শক্তির মোকাবেলা করার ক্ষমতা যদি এই সরকারের না থাকে, তখনই কেবল তারা বাধ্য হবে এটি নির্বাচন দেওয়ার জন্য। এইটা রাজপথ বিএনপি দিয়ে খুব বেশি কাজ হবে বলে আমার মনে হয়। এই উপলব্ধিটা আপনার কেন? আমার যেটা মনে হচ্ছে যে যে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার তার ঘরটি নির্মাণ করেছে সেটি খুব দুর্বল। এটি সরকারের প্রধান থেকে শুরু করে প্রত্যেকে জানে যে নির্বাচনটা হয়নি, এটি গ্রহণযোগ্য হয়নি, তাদের নিজের কাছে হয়নি। কাজে এরকম একটা গোজামিলের নির্বাচন দিয়ে, কি মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় তিনি বলেছেন যে একটা নিয়ম রক্ষা নির্বাচন, সেই নিয়ম রক্ষা নির্বাচন দিয়ে কিন্তু 5 বছর কন্টিনিউ করা যেতে পারে না। এবং মানুষের, আমি আপনার সময় যাকে আপনি পাঠিয়েছিলেন আমাকে গাড়ি আনবার জন্য, সেই ছেলেকে বললাম যে তোমার বক্তব্য কি বলো তো, সে খুব চমৎকার ভাবে বললো সে ভোট দেওয়ার খুব ইচ্ছা ছিল, আমার মতো অনেকের আমরা ভোটটা দিতে পারিনি। কাজে এই যে আকাঙ্ক্ষাটা মার খেয়ে গেছে। আমরা দেখেছি যে মিয়ানমারের এই পারে বাংলাদেশ, ভারত, এইসবের মানুষের একটা ভোট, নির্বাচন, উৎসব, এটা অনেক বড় ব্যাপার হয়ে ওঠে, সেটি কিন্তু মার খেয়েছে। কাজে এইরকম একটা নিয়ম রক্ষা নির্বাচন দিয়ে 5 বছর থাকতে চাওয়া আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, দীর্ঘ পুরনো দল, সেটা খুব দূরদর্শিতার পরিচয় বহন করবে না। এবং সেটা যদি আওয়ামী লীগ থেকে, নেতৃত্ব থেকে শুরু করে খুব দ্রুত বুঝতে পারেন, তত ভালো হবে। তারা 1 বছর 2 বছরের মাথায় নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ 10 বছর 5 বছর থাকুক, মানুষের কোনো আপত্তি থাকবে না। কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রসেসটাকে ঠিক করতে হবে। না হলে যেটা শুরুতে বলেছিলাম যে ইলেকটোরাল ডেমোক্রেসি থেকে একটা ইলেকটোরাল অটোক্রেসির দিকে আমরা যাচ্ছি, এবং সেখানে একটা ফ্যাসিস্ট জায়গা হতে পারে। এই হত্যা, খুন, যেগুলো সিমটম আসলে কিছু মৃদু আকারে দেখা যাচ্ছে, এটা থামাতে না পারলে কিন্তু অনেক বড় আকারে হবে আসলে। সিভিল সোসাইটিতে একটা ভূমিকা থাকা দরকার ছিল না। সিভিল সোসাইটির লোক হিসেবে আপনি সাংবাদিক, আমরা শিক্ষক, কিংবা পত্রিকা যারা কাজ করেন, তারা কি করেন? তারা কথা বলতে পারেন, তারা লিখতে পারেন, মানববন্ধন করতে পারেন, রাউন্ড টেবিল করতে পারেন। কিন্তু সাধারণত সভ্য সমাজের নিয়ম হচ্ছে যখন সিভিল সোসাইটির লোক এইভাবে কথা বলে, সরকার এগুলাকে নোট ডাউন করে, সেই অনুযায়ী তারা প্রতিক্রিয়া দেখায়, সেই অনুযায়ী তারা কাজ করে। এখন আপনি অনেক কথা বলে গেলেন কিন্তু তারা কোনো কথা শুনছেই না, তখন কিন্তু সেই জায়গাটা খুব বেশি গুরুত্ব তৈরি হবে না। তারপরেও আমি যেটা মনে করি, সিভিল সোসাইটি কিংবা টেলিভিশন, মিডিয়া, সংবাদপত্র যদি কথা না বলে যায়, তাহলে এটা অনেক বেশি বাড়বে। কাজে এই যে প্রতি রাতে যে আমরা কষ্ট করে আপনি কথা বলেন, আমরা কথা বলি, এটা এক ধরনের প্রতি রাতে একটু একটু করে আমরা মানবাধিকারের কথা বলি, এটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কথা দিয়ে একটু হলে আমরা অবদান রাখি। কিন্তু এই চাপটাকে সরকারকে পড়তে পারতে হবে, রেসপন্সিভনেস যেটা বলা হয়, যে আপনি একটা সমস্যাকে যদি তুলে ধরেন, তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে সমাধানের উদ্যোগ নেওয়া। কিন্তু এটা আমরা দেখি না, সেটি তো আমাদের রাষ্ট্রে মিসিং। সেই কারণে আমি বললাম যে ডেমোক্রেসি যে সত্যিকার ভ্যালুস কিংবা মূল্যবোধ, সেটা হচ্ছে না। গতকাল আমি ছিলাম হচ্ছে ফরিদপুরের কানাইপুরে, 21শে ফেব্রুয়ারি একটা উৎসবে আমি গেছি। 21শে ফেব্রুয়ারি চলে গেল, অনেক রাষ্ট্রীয়ভাবে পালিত হয়, সবকিছু আমরা করি। তো একজন বক্তা, আপনি চিনেন, বিপ্লব বালা, চমৎকার বলেছেন, বলছে যে বাংলা তো রাষ্ট্রভাষা না। আমরা তো আটকে উঠলাম যে রাষ্ট্রভাষা বাংলার জন্য এত আন্দোলন সংগ্রাম। তিনি বলছেন যে না, রাষ্ট্রভাষা আসলে বাংলা এখনো হয়নি। সত্যি কিন্তু হয়নি। আমাদের সংবিধানের মধ্যে আমরা লিখেছি আন্দোলন সংগ্রাম হয়েছে, এখনো উচ্চ আদালতে আপনি জানেন বাংলা ভাষার কোনো ব্যবহার নাই। আমাদের সাইনবোর্ড, দোকান টোকান কোথাও ব্যবহার নাই। এবং বাংলার মধ্যে একটা হীনমন্যতা আছে, একটা পরাজিত ভাষা যেন বাংলা হয়ে যাচ্ছে। কাজে এই যে ব্যাপারটা, যে রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে, 21 মাস আমরা বইমেলা করছি, উৎসব করছি, সবাই মিলে ফুল দিচ্ছি, সেই রাষ্ট্রভাষা কিন্তু বাংলা না। আসলে এটাকে আমরা মন দিয়ে চেষ্টা করেছি কিনা। আমরা দেখেছি একজন ডাক্তার একজন ভিখারিকেও ইংরেজিতে প্রেসক্রিপশন দেয়, সে কি বুঝে আমি জানি না। তো সব মিলিয়ে এই যে বাংলা ভাষার মধ্যে একটা হীনমন্যতা এবং পরাজিত মানসিকতা আমরা ঢুকিয়ে দিয়েছি। এবং বাংলাকে আজকে আরেকটা খবরে দেখলাম যে জাতিসংঘের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বলা হচ্ছে সরকারিভাবে এটিকে পালন করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্পিরিট হচ্ছে যে বাংলাকে রাষ্ট্রভাষা, মানে হচ্ছে একটি দেশের মাতৃভাষাকে রক্ষা করার জন্য বাঙালি জাতির যে সংগ্রাম, তার প্রতি একটা সম্মান জানানো। এর মানে হচ্ছে পৃথিবীর সব মাতৃভাষাকে সম্মান করতে হবে, বাংলাদেশের মধ্যে যত মাতৃভাষা আছে সমস্ত মাতৃভাষাকে সম্মান করতে হবে। কিন্তু আমরা দেখলাম আজকে একটা খবরের কাগজে আসে যে বাংলাদেশের আদিবাসীদের মাতৃভাষার অবস্থা ভালো না। সাঁওতাল, মারমা, চাকমা, তাদের যে ভাষার অবস্থা খুব দুরবস্থা। কাজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্পিরিট হচ্ছে সমস্ত মাতৃভাষার সমান মর্যাদা থাকতে হবে। এবং 21-এর চেতনা, আপনি 21 একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল, একটা অন্যায্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, চাপিয়ে দেওয়া আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কিন্তু সেই চেতনা আজকে দেখছি বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে কিন্তু সেই 21-এর চেতনা প্রতিফলিত হয়নি। আজকে অন্যায়, অন্যায্য সবই কিন্তু চলছে, দুর্নীতি চলছে, যার সবই 21-এর চেতনার পরিপন্থী। 21 চেয়েছিল মাথা নত না করা, দাঁড়ানো। কিন্তু আমরা দেখি যে এই বিভিন্ন রাষ্ট্রের পরামর্শে বাংলাদেশ চলছে, নিজের যে গার্ডস, নিজের ব্যক্তিত্ব নিয়ে রাষ্ট্র দাঁড়াতে পারছে না।
একুশের চেতনা ছিল একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, যে মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র নির্মাণের। কিন্তু গুম দিয়ে, হত্যা দিয়ে, বিচারবহিত হত্যাকাণ্ড দিয়ে, নির্বাচন না দিয়ে, মানুষের চিন্তা, মানুষের মতামতের রিফ্লেকশন হয় ভোটের মধ্য দিয়ে, সেইটিকে তোয়াক্কা না করে যে রাষ্ট্র কিংবা সরকার তৈরি হয়, সেইটি কিন্তু একুশের চেতনার পরিপন্থী। কাজে কেবল মুখে না বলে চেতনাকে আসলে মনে ধারণ করতে হবে এবং সেটা ট্রান্সলেট করতে হবে কাজের মধ্য দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে রুবায়েত। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান শুনলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।